নমস্কার, বাংলার প্রাইম টাইমের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি। আজকে যিনি আমার অতিথি বলা যায়, যার সাথে আড্ডা মারবো, ক্যামেরাগুলো রয়েছে, ক্যামেরা রোলও হচ্ছে, কিন্তু আমরা যার সাথে ক্যামেরা নেই এমনটা ভেবে আড্ডা মারবো, তার পড়াশোনা স্কুল জীবন কাটে পন্ডিচেরিতে, পুদুচেরি এখনকার, এবং তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার বিভিন্ন সর্বভারতীয় ক্ষেত্রে কাজ কর্ম সেগুলো মানুষ দেখেছে, কিন্তু এই মুহূর্তে তিনি বিজেপি করেন, বিজেপির খুব গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন, এবং তার পাশাপাশি রয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, আমরা বিভিন্ন সময় প্রার্থী হিসাবে আপনার সাথে সাক্ষাৎকার করেছি, নিয়েছি, এবং আজকে মানে নির্ভেজাল আড্ডার মতন করে এখানে আসা। সুতরাং অনির্বাণদা, তুমি ভুলে যাও যে এখানে ক্যামেরা রয়েছে। কেমন আছো? প্রথমত সাধারণত অতিথিদের এটা বলেই আমাকে শুরু করতে হয় যে এই সময়টা খুব ইন্টারেস্টিং, এবং এই সময় যতই আমরা আড্ডা মারার কথা বলি না কেন, পলিটিক্স চলে আসবে। কি বুঝছো, বাংলায় কিছু কি হবে না সেই এক জগদ্দল পাথরই? খুব স্ট্রং একটা আন্ডার কারেন্ট রয়েছে বাংলায়, এবং মানুষ মুখিয়ে রয়েছে আসল পরিবর্তনের জন্য। মানে শুধু পরিবর্তন না, আসল পরিবর্তন। যে পরিবর্তন ওরা ভেবেছিল আজ থেকে 15 বছর আগে ঘটবে, সেই আসল পরিবর্তন হয়নি। এবং আমি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মানুষের সাথে কথাবার্তা বলছি, এবং খুব সাধারণভাবে। কিন্তু এবং এটা আজকে না, আমি প্রায় 17 থেকে করছি খুব ইন্টেন্সলি। এইবারে আন্ডার কারেন্টটা খুব স্ট্রং রয়েছে, খুব একটি স্ট্রং আন্ডার কারেন্ট, ওটা বোঝা যাচ্ছে। মানুষ কোথাও হাঁপিয়ে গেছে, তারা একটু নির্বিঘ্নে শান্তিতে নিজেদের দৈনন্দিন জীবন এগিয়ে নিয়ে যেতে চায়, তারা অপরচুনিটিস চায়। সেটা তো তৃণমূল দিচ্ছে। মানে আমি বলছি যে বিজেপি এলে কি ডিফারেন্স তৈরি করবে, এটাও তো একটা ভাবার বিষয়। মানে তৃণমূল কংগ্রেস তো 1,500 টাকা দিচ্ছে, ভাতা দিচ্ছে, সুযোগ দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা সবচেয়ে সেফেস্ট রাজ্য বানিয়েছি। বিজেপি এলে আলাদা কি হবে? অল ইন্ডিয়া, সারা ভারতবর্ষের অনুপাতে যদি দেখো, 27% হাইয়েস্ট অ্যাসিড অ্যাট্যাক অন উইমেন এ পশ্চিমবাংলায়, হাইয়েস্ট নাম্বার অফ চাইল্ড ম্যারেজ এ পশ্চিমবাংলায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি দিচ্ছে না দিচ্ছে, আমার খুব ভালো লাগলো সেদিন দেখলাম যে মানে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রিপোর্ট কার্ড পেশ করছেন। ভালো, এই ধরনের রাজনীতি হওয়া উচিত। মানে নরেন্দ্র মোদীর রাজনৈতিক শৈলীর চাপে পড়ে অনেক রাজনৈতিক দল এবং অনেক নেতা নেত্রীরা তাদের রিপোর্ট কার্ড দিচ্ছে মানুষের সামনে, এই ধরনের হওয়া উচিত। তারা তাদের রিপোর্ট কার্ড দিক, কিন্তু পশ্চিমবাংলার যে একটা রেলিগেশন হয়েছে, একটা ব্যাক পেডেলিং হয়েছে, ইনভেস্টমেন্ট আসছে না, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, বাধ্য হচ্ছে তারা যেতে অন্য রাজ্যে। এখানে একটা আমি উদাহরণ দিচ্ছি তোমাকে, ইউনিভার্সিটিস, এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নতুন বিশ্ববিদ্যালয়, রেন্টেড অ্যাকোমোডেশন থেকে বিশ্ববিদ্যালয়গুলো চলছে, তার কোনো ইনফ্রাস্ট্রাকচার বাংলায়, পশ্চিমবাংলায়। যে কটা বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের যদি একটা অডিট হয়, হেলথ অডিট, পারফরমেন্স অডিট, ইনফ্রাস্ট্রাকচার অডিট, তাহলেই বুঝবে যে কত বড় একটি, আমি কথাটা ব্যবহার করতে চাই না, ভাওতা বলতে চাই না, ইটস আই থিঙ্ক আ ল্যাক অফ পারফরমেন্স অ্যান্ড ভিশন। অ্যানাউন্স করে দিলে, কিন্তু তারপর কি সুপার স্পেশালিটি অ্যানাউন্স হয়ে গেল, কিন্তু সব রেফারেল রুগী এসে যাচ্ছে পিজি হাসপাতালে, তাদেরকে আসতে বাধ্য হচ্ছে তারা। কেন? তোমার ডাক্তার নেই, ইকুইপমেন্ট নেই, র্যাম্পেন্ট কালোবাজারি চলছে। বিশ্ববিদ্যালয় যেগুলো ঘোষণা হয়েছে সেখানে ফেন্সিং ছাড়া এক একটা জায়গায়, বাকিগুলো রেন্টেড অ্যাকোমোডেশনে চলছে। মিউনিসিপ্যালিটির কোনো কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির ছেড়ে দেওয়া অফিসে। কোথাও মনে হচ্ছে না যে রেটরিক হয়ে যাচ্ছে? একই কথা তো তোমরা বলছো, কিন্তু আলটিমেটলি হ্যামার করছে না ব্যাপারটা। মানুষ বুঝছে, কিন্তু পশ্চিমবঙ্গে গত 50 বছর, আমি যদি বাম আমলটাও নিই, এবং এখন একটি অতি বাম আমল চলছে এখানে, তৃণমূল অতি বাম আমল চলছে। অতি বাম আমল চলছে অর্থাৎ একটি ভয়ের পরিবেশ, যেখানে মানুষ নিজেকে ব্যক্ত করতে ভয় পায়। তার নিজের চয়েস, যেটা ডেমোক্রেটিক চয়েস, সেই চয়েসকে সে এক্সারসাইজ করতে সে ভয় পাচ্ছে। সে তার নিজের মতামত প্রকাশ করতে পারছে না। এখান থেকেই তো ভাঙড় তো খুব একটা দূর না। 2024-এ সেখানে গিয়ে বলা হয়েছিল যে, বিভিন্ন জায়গায় বলা হয়েছিল তৃণমূল কংগ্রেস যদি হারে লোকসভার সময়,
এই বিধানসভায় যদি হারে বা এই পঞ্চায়েত এলাকায় যদি হারে, তাহলে তোমাদের এই সব বন্ধ, সুযোগ সুবিধে যেটা রাজ্য থেকে সরকার থেকে দেওয়া হচ্ছে সব বন্ধ হয়ে যাবে। মাইকিং করা হচ্ছে, বলা হচ্ছে। সো আই থিঙ্ক দিস ইজ অ্যান অ্যাবনর্মাল একটা সিচুয়েশন। সেই জন্যে মানুষ চুপ করে আছে। মানে বলছো যে মানুষ অ্যাকচুয়ালি মানে রিয়্যাক্ট করছে না, তার কারণ একটা ভয়ে বাংলাতে সবসময় আছে, এবং সে কারণেই পোলস্টারদেরও বারবার ফেলিয়ার হচ্ছে। মানে বাংলা একটা ইউনিক কেস স্টাডি হয়ে যাচ্ছে। এই ধরনের সন্ত্রাস বা এই ধরনের চ্যালেঞ্জ টু দ্য সিস্টেম, কনস্টিটিউশন, মানে তুমি গতকাল সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে অবজারভেশন, তিনি বলছেন ইট ইজ আ ওয়েল প্ল্যান্ড, এক্সিকিউটেড, প্রিমেডিটেটেড। মালদাতে যে ঘটনা ঘটলো, আরেকটা জিনিস বলেছেন, এটা নিয়ে অনেকে রিয়্যাক্টও করছেন। তিনি বলেছেন সবচেয়ে পোলারাইজড হচ্ছে বাংলা। এটা কি ঠিক? হ্যাঁ, কেননা মানে বাঙালি হয়ে দুঃখ হয়। ইন্ডিয়া বলছেন পোলারাইজড স্টেট সবচেয়ে। একদম, বাঙালি হয়ে দুঃখ হয় এই কথাটা শুনতে, একটু মানে খুব লজ্জিত বোধ করি, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। প্রত্যেক কথায় ইউ ব্রিং ইন পলিটিক্স। যারা এখানে রাজ্যে শাসন করছে, প্রত্যেক কথায় তারা রাজনীতি টেনে আনে। তারা যখন যে ধরনের ভাষা প্রয়োগ করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, যে ধরনের ভাষা, যে ধরনের আচরণ ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে নজিরবিহীন। তুমি ভেবে দেখো তো, কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা, এই ধরনের ভাবভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রয়োগ করেছেন? উনি কি বলেছেন? শি হ্যাজ এক্সপ্রেসড হার অ্যাংস্ট, হার অ্যাঙ্গুইশ। কিন্তু সেই ধরনের পাবলিকলি রাষ্ট্রপতির প্রতি এই ধরনের কটূক্তি, আমি সেই জন্য বলছি যে চিফ জাস্টিস টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কাউকে তো সবাইকে শত্রু বানিয়ে নিচ্ছেন, সবাইকে শত্রু বানিয়ে দিচ্ছেন। আচ্ছা, ঠিক সেই জায়গা থেকে আমার প্রশ্ন, আমি দেখছিলাম তুমি বিভিন্ন জায়গাতে একটা কিওয়ার্ড নিয়ে যাচ্ছ এবং প্রত্যেকের সাথে দেখা করছো, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে। ওয়াই বেঙ্গল ম্যাটার্স, এটা তুমি বারবার বোঝানোর চেষ্টা করছো। আজকে আমাদের দর্শককেও যদি বলো, মানে রাষ্ট্র নির্মাণ হোক, উন্নতি হোক, 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হচ্ছে। আমি তো বারবার বলি, নির্মলা সীতারামন ম্যাডামকেও আমি যখন পাবো, আমি ওনাকেও জিজ্ঞেস করবো যে বাংলা ছাড়া এগুলো তো একটাও সম্ভব না। তো বাংলার মানুষ জানতে চায় তোমার মুখ থেকে, বেঙ্গল ম্যাটার কেন করে? দেখো, বেঙ্গল ম্যাটার এই কারণে করে, তুমি বেঙ্গলকে তো ইররিলেভেন্ট বানিয়ে দিয়েছে অনেকে বলছে। না, ইররিলেভেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লিওয়ালারা বাংলাকে ইররিলেভেন্ট মানে বানিয়েছে। তিনি ইররিলেভেন্ট বানিয়ে দিয়েছেন, বানানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গকে, এবং এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছেন তিনি নিজে এখন ইররিলেভেন্ট হয়ে যাচ্ছেন, হয়ে যাবেনও। কিন্তু আমি আর ওইখানে এনে আবার ইয়েটাকে আটকে দিতে চাইছি। আমরাও আবার কিন্তু পলিটিক্যাল আলোচনাই করছি। হ্যাঁ, বাঙালি মানেই তো হয়ে যাবে, একটু তো পলিটিক্যাল আলোচনা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি দেখলাম মনে হয় তুমি ওই একটা খুব সুন্দর বাঙালি মানে ভেজিটেরিয়ান ডিশেসের একটা লিস্টও তুমি দিয়েছো। হ্যাঁ, আমি দেখলাম, খুব ভালো, সুন্দর, আমার ফেভারিট ডিশেস কিন্তু ওটা। যদিও কষা মাংস একেবারে কবজি ডুবিয়ে খাই, যেটা মানে যাকে বলা হয় কবজি ডুবিয়ে খাওয়া। তৃণমূল তো এটাও বলছে যে মাছে ভাতে বাঙালিকে নন ভেজিটেরিয়ান থেকে ভেজিটেরিয়ান বানানো হচ্ছে। ইলিশ আসে তো গুজরাট থেকে। এখানে যখন ইলিশের ক্রাইসিস হলো, গুজরাট থেকে তো ইলিশ এলো, বন্ধ হয়নি তো, গুজরাটিরা তো বলেনি ইলিশ। এবং আবার সেই গুজরাটিদের কাছেই ভবানীপুরে উনি যাচ্ছেন ভোট ভিক্ষা চাইতে, এই কথাগুলো। এবং বিজেপি রুল স্টেট যেগুলো, সেখানে সবচেয়ে বেশি মাছের উৎপাদন হয়। এবং আমরা তো দিল্লি কলকাতা করি, সিআর পার্ক, চিত্তরঞ্জন পার্কের মার্কেট 2, মার্কেট 1-এ গেলেই দেখবেন। আচ্ছা, ওখানে কি দিল্লিতে কি বাংলা বললে বারণ করা হয়? বাংলা বলতে বা মাছ খেলে আমি তো দেখিনি, খাটো চোখে দেখা হয়? আমি তো দেখিনি, অন্তত আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভগুলো আনছে, মানুষকে বুঝিয়েও ফেলছে মাঝে মধ্যে। আমার মনে হয় এইবার আর মানুষ বুঝছে না, এইবার মানুষ খাচ্ছে না, বিকজ দে হ্যাভ সিন থ্রু ইট। আমরা না, এরা কি ভাবে, এরা মানুষকে দে টেক ফর গ্রান্টেড, ভাবে যে ওই একটা ন্যারেটিভ শুরু করে দিলেই মানুষ ওটাকে খাবে। আমি বলি যে যদি বিজেপি অবাঙালি, তাহলে বিজেপি যদি বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী, তাহলে কোন পার্টি বাংলা ফরে বলবে যে আমাদের উৎস, আমাদের খুঁটি বাঁধা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? কিন্তু বাংলার গ্রামে গ্রামে শ্যামাপ্রসাদ মুখার্জির এখনো তো মানে যে হাইপটা হওয়া উচিত সেটা হয়নি। 34 বছর বামেদের অবদান। কারণটা কি? শ্যামাপ্রসাদ মুখার্জিকে বামেরা ঘৃণা করতো, মানে কারণটা কি? দেন ইটস অ্যান আইরনি। ধরো, তোমার আইন পরিষদের ভেতর ভোটাভুটি যখন হলো 20 জুন 1947 সালে, যখন বাংলা ভাগ হলো, তখন ভোটাভুটির সময় কমরেড জ্যোতি বসু এবং যারা ছিলেন তারা বাংলা ভাগের পক্ষে ভোট দিলেন। কিন্তু ওই
আইন পরিষদের বাইরে এসে বললেন বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবারকে। মানে শ্যামাপ্রসাদের সাথে জ্যোতিবাবু করেছিল। হ্যাঁ, পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এ তো কমিউনিস্টরা স্লোগান দিয়েছিল। কেন? এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইস্ট পাকিস্তান গঠন করে যখন ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান গঠন করলো, সেখানে 6 মাসও তারা টিকতে পারলো না। তুমি কি পড়েছো? তোমার মনে আছে ইলামিত্রের কথা? ইলামিত্রকে যেভাবে অমানবিক অত্যাচার করলো। কিন্তু এখানে এসেও তো এখানে এসে তিনি বামপন্থী থাকলেন, কিন্তু তাকে এমনভাবে সেকুলার পন্থীও থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিনি এই পশ্চিমবঙ্গে এসে এমএলএ হতে পারলেন, মুখ উঁচু করে রাজনীতি করতে পারলেন, বাম রাজনীতি করলেন। মানে পূর্ববঙ্গে উনি করতে পারলেন না। পূর্ববঙ্গে তাকে জেলে পুরে অমানবিক অত্যাচার, দে শি ওয়াজ রেপড মাল্টিপল টাইমস, শি ওয়াজ গিভেন আপ ফর ডেড। তারপরে অপারল তাকে ছেড়ে তিনি কোনো রকমে এলেন পশ্চিমবঙ্গে, এবং এখানে তারপর তিনি বাম রাজনীতি করলেন, এমএলএ হলেন, সব হলেন। সেই জন্য বামপন্থীরা চিরকাল শ্যামাপ্রসাদের প্রতি তাদের একটা ক্ষোভ থেকেছে। কেননা এটাও নাকি বলা হয়, বামপন্থীরাই বলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নেতাজি অসম্ভব ঘৃণা করতেন, তাকে নাকি মারতেও গেছিলেন। এইটাও মানে ঠিক না ভুল? সেটা তো ইতিহাস রয়েছে। সেই সময় হিন্দু মহাসভার মিটিং এবং নেতাজির যারা অনুগামীরা তারা একটাই এরকম উদাহরণ রয়েছে যেখানে হিন্দু মহাসভার মিটিংটা তারা ডিসরাপ্ট করেছিল। 1940s যখন নেতাজি জাপানে গেলেন, যখন আইএনএ গঠন করলেন, সিপিআই নিউ এজে কার্টুনগুলো তুমি একবার দেখো, তোজোর কুকুর, কুইসলিং, এবং সেই সময় গঙ্গাধর অধিকারী থেকে শুরু করে সিপি যোশী থেকে শুরু করে এস এ দাঙ্গে থেকে শুরু করে এমনকি এমএস নম্বুদ্রিপাদও, আমি তাকে অনেক এদের থেকে আরও বেশি শ্রদ্ধা করি, এদের সবার উক্তি নেতাজির বিরুদ্ধে। সেই উক্তির একটি লিস্ট আমি অনেক লিখেওছি এই নিয়ে। সেই উক্তির লিস্ট তাদেরকে মনে করিয়ে দিলে, এবং হীরেন মুখার্জি তার নেতাজির ওপর যে বইটা বাও অফ গোল্ড বলে, যে ওনার স্টাডি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, সেখানে তিনি মানছেন যে এটা আমরা খুব ভুল করেছি। এবং ওদের প্রেরোগেটিভ কি জানো? ওরা এই ধরনের গালাগালি করবে, তারপর বলবে ইট ওয়াজ এ হিস্টোরিক মিস্টেক, তাহলে ফরগেট অ্যান্ড ফরগিভ দেম। ওনারা মুভ অন খুব তাড়াতাড়ি করে, বিশেষ করে নিজেদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে আটকে যায়। তো বামপন্থীদের অবদান, তারা কোনো সময় চায়নি যে পশ্চিমবঙ্গ একটি বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে গঠিত হোক। তারা কোনোদিন চায়নি যে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু মাথা উঁচু করে থাকুক। কিন্তু তাদের প্রথম সারির সব নেতারা কিন্তু ওপার থেকে, তুমি প্রশান্ত সুর থেকে ভূপেশ গুপ্ত, কমরেড জ্যোতি বসু থেকে শুরু করে স্নেহাংশু আচার্য, সবাই তো ওপার থেকে, সবাই তো রিয়ালিটিটা জানে। ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন জ্যোতি বসু হতে পারলেন না, বা স্নেহাংশু আচার্য ওখানকার চিফ মিনিস্টার অ্যাবসলিউটলি পারলেন না? কোনোদিন না। এপারে আসতে হলো, এবং এপারেই হতে পারলেন কেননা শ্যামাপ্রসাদ একটি পশ্চিমবঙ্গ গঠন করে গেছিলেন যেখানে বাঙালি হিন্দু মাথা উঁচু করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকবে ভারতের অভিন্ন অঙ্গ হয়ে। এখানে শ্যামাপ্রসাদ করে গেছিলেন বলেই বসু, ব্যানার্জি, রায়, ঘোষ এখানে মন্ত্রী হতে পারছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে হোমল্যান্ড বলা হয়, সত্যিই কি হোমল্যান্ড বলে? খাতায় কলমে কি কোথাও আছে যে ইটস অ্যান হোমল্যান্ড? মানে না, ইউ সি ইট ইজ বামপন্থীরা কিন্তু আবার বলেন যে কোথায় লেখা আছে হোমল্যান্ড তো নয় এটা। ইট ইজ এ সেন্টিমেন্ট। তুমি যদি তারকেশ্বরে মার্চ 1947 সালে হিন্দু মহাসভার প্রাদেশিক সম্মেলন যেটা হলো, যেখানে এনসি চ্যাটার্জি, সোমনাথবাবুর বাবা, ইলাস্ট্রিয়াস পিতৃদেব, তিনি অধ্যক্ষ, শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং সেখানে যখন প্রথম রেজলিউশন পাস হলো যে কেন পশ্চিমবঙ্গ গঠন করতে হবে, কেন বাংলাকে ভাগ করতে হবে, প্রথমে কিন্তু বাংলা ভাগ তারা চায়নি, কিন্তু বামপন্থীদের অভিসন্ধি ছিল। এবং যেটা নীতিশ সেনগুপ্ত তো কোনোদিন আরএসএস বিজেপি করেননি, ইনফ্যাক্ট একসময় তৃণমূল কংগ্রেসই করেছেন, কংগ্রেস করেছেন, এবং তৃণমূলের প্রথম লটের এমপি উনি কাঁথিতে গেছিলেন, নীতিশ সেনগুপ্ত, পণ্ডিত মানুষ, উনি খুব ওয়েল নোন আইএস অফিসারও ছিলেন, ক্যালকাটা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান। তারপরে নীতিশবাবু তার বইতে লিখছেন যে বামপন্থীরাও বাংলা ভাগ চায়নি, কিন্তু তারা কি চেয়েছিল? তারা অবিভক্ত বাংলা যাতে পাকিস্তানে যায় তারা সেটা চেয়েছিল, এবং শ্যামাপ্রসাদ সেই চাওয়াতে জল ঢেলে দিল। এবং সেই জন্যে তারা ওই অতীতের ইতিহাসটাকে মুছে দিতে চাইছে। সেই জন্য তারা বলে বাঙালি হোমল্যান্ড বলে কোথাও লেখা নেই। দ্যাট ইজ দেয়ার ইন আওয়ার সাইকি।
এটা আমাদের মজ্জাগত, আমাদের সাইকিতে যে ওয়েস্ট বেঙ্গল ইজ হিস্টোরিক্যালি এ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড, সেই উদ্দেশ্যে তৈরি হয়েছিল। এবং ওই রেজলিউশন হিন্দু মহাসভার প্রাদেশিক সম্মেলনে বলা, পশ্চিমবঙ্গ তৈরি না হলে কি হতো অ্যাকচুয়ালি? পুরোটা চলে যেত তোমার পাকিস্তানে। জিন্না ওয়ান্টেড ক্যালকাটা ইন পাকিস্তান, জিন্না চাইছিল। কিন্তু পশ্চিমবঙ্গে তো হিন্দুরা বেশি ছিল। উদ্বাস্তু হয়ে যেত, পুরোপুরি উদ্বাস্তু হয়ে যেত। আমরা ছড়িয়ে ছিটিয়ে চলে যেতাম অন্যান্য রাজ্যে, দেশ ছাড়া হতাম, আমাদের সব কিছু। এবং এটা কি তুমি ঠিক আমি যে কলকাতায় বসে পশ্চিমবঙ্গে থাকতাম? মুসলিম লীগের জন্ম, মানে একটা বড় সংখ্যক মুসলিম লীগের সাপোর্ট প্রথম এসেছিল এই পশ্চিমবঙ্গের মানুষের? পশ্চিমবঙ্গ এবং হার্টল্যান্ড থেকে উত্তরপ্রদেশ। এবং পশ্চিমবঙ্গে যারা মুসলিম লীগ করেছে, এক্সেপ্ট আকরামুল খান বলে একজন, তিনি ছিলেন বাঙালি মুসলমান লিডার। তিনি একেবারে স্বদেশী যুগে প্রচণ্ডভাবে বন্দে মাতরমের ভক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি হয়ে গেলেন মুসলিম লীগ। ওই আকরামুল খান ছাড়া বাকি সবাই মুসলিম লীগ যারা পশ্চিমবঙ্গে করতো তারা উর্দুভাষী ছিল। তাদের বাংলার প্রতি ঘৃণা ছিল, তারা বাংলা বলতো না। তাদের বঙ্কিমচন্দ্রকে নিয়ে একটি বিরাট অভিযোগ ছিল যে বঙ্কিম খাঁটি বাঙালি, বাংলা ভাষাকে প্রমোট করতেন এবং সবাইকে বলতেন তোমরা বাংলা শেখো। অনির্বাণদা, যেহেতু মানে বারবার আমাকে ঘুরে ফিরে আসতে হচ্ছে ওই সিঙ্গেল পয়েন্ট এজেন্ডাতেই, বাংলা কেন ম্যাটার করে, মানে পশ্চিমবঙ্গ নির্দিষ্টভাবে কেন ম্যাটার করে? এই যে অতীতের যে বাংলার গৌরব, সর্বক্ষেত্রে তুমি দেখো, বাণিজ্যে দেখো, শিক্ষায় দেখো, কালচারে দেখো, সংস্কৃতিতে দেখো, বাংলার যে একটি ঐতিহ্যময় গৌরবময় অতীত ছিল। বাংলা পীঠস্থান ছিল, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বলো, বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে পীঠস্থান বলো, নেম হুজ হু, এই বাংলা ছিল পীঠস্থান। মানে বৌদ্ধ ধর্ম চর্চা, আমি অন্য কথা বলছি, বৌদ্ধ ধর্ম চর্চা, হরপ্রসাদ শাস্ত্রী যদি সেই দোহা এবং হাজার বছরের বৌদ্ধ গান আবিষ্কার মানে সেই নেপাল থেকে না আনতেন, তাহলে বাংলা ভাষার যে একটি অতীত, সেই অতীত খুঁজে পাওয়া যেত না। বেনি মাধব বড়ুয়ার মতন স্কলার, যে মানে পালি এবং এই সব পশ্চিমবঙ্গে, রাজেন্দ্রলাল মিত্র, মানে বোধগয়া নিয়ে সবচেয়ে গভীরে প্রথম যিনি চর্চা করেন সেই রাজেন্দ্রলাল মিত্র। অনেকে নাম জানেন না। না, তো সেই জন্য আমি বলছি, আমি শুনেছি ভাটপাড়াও নাকি একটা সময় পীঠস্থান ছিল, অ্যাবসলিউটলি। এখন বোমার জন্য বিখ্যাত। যোগেশচন্দ্র বাগলের কথা তুমি ওই অঞ্চলের কথা বললে যোগেশচন্দ্র বাগল, মানে না, আমি বলছি যে এরা সবাই মানে এক এক দিকপাল, এক এক দিকের এক এক দিকপাল। তো নরেন্দ্র মোদীজি যেটা বারবার বলছেন, এবং যে মানুষটি স্বামী আত্মাস্থানন্দজির আশ্রিত, যে মানুষটি আত্মাস্থানন্দজির প্রসাদী ফুল বুক পকেটে নিয়ে প্রথম শপথ নিতে যান প্রধানমন্ত্রী হিসেবে, সে মানুষটি বাংলা বিরোধী হতে পারে? সে মানুষটি তার হৃদয়ে বাংলার ইন্টারেস্ট, বাংলার ভবিষ্যৎ থাকবে না? প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনের সাথে ভীষণভাবে, এবং আজকে নয়তো 40 প্রায় মানে 5 দশক তার রামকৃষ্ণ মিশন, 5 দশকেরও বেশি তিনি রামকৃষ্ণ মিশন, এই যে শ্রীরামকৃষ্ণ মুভমেন্ট যেটা, তার সাথে তিনি জড়িত। এবং সেই জন্য আমি বলছি যে তিনি খুব বদ্ধপরিকর, অ্যান্ড হি ইজ ভেরি ক্লিয়ার। তিনি পূর্বোদয়ের কথা বলছে, তোমার মনে আছে 2019 সাল থেকে তিনি বলছেন পূর্বোদয়ের কথা, অর্থাৎ পূর্ব ভারত, রাইজ অফ দ্য ইস্ট। অর্থাৎ হিস্টোরিক্যালি তোমার একটি অসামঞ্জস্য থেকেছে, ওয়েস্টে ডেভেলপ হয়েছে, ইস্টে এত ম্যান পাওয়ার, এত রিসোর্সেস, এত রিচ হিস্ট্রি থাকা সত্ত্বেও স্বাধীনতার পর দের হ্যাজ বিন আ লপসাইডেড ডেভেলপমেন্ট। তিনি সেটাকে রেকটিফাই করতে চাইছেন, এবং সেখানে বলছেন উত্তর পূর্ব ভারত এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ শুড বি আ ড্রাইভার, ইট শুড বি দ্য হর্স পাওয়ার টু ড্রাইভ দ্যাট গ্রোথ। এবং সেই জন্য তিনি পূর্বোদয়ের কথা বলছেন। তুমি পশ্চিমবঙ্গ ভেবে দেখো, এদিকে উত্তরবঙ্গ ইজ দ্য গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া। নট অনলি দ্য গেটওয়ে, ইট ইজ আ ব্রিজ। গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া, এটা কিন্তু কানে লাগলো। আমরা ইউজুয়ালি বলি গেটওয়ে অফ দার্জিলিং, গেটওয়ে অফ সেভেন সিস্টার্স। এটা আমাদের এই মায়োপিক ভিশনে আমরা এই চোখটাই বড় করি না, এইটাই অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে। এবং তুমি নিচে দেখো, তুমি যদি মানে সাগর পথ যদি ধরো, বে অফ বেঙ্গল ধরো, এবং কতটা মালাক্কা স্ট্রেট, হাউ ফার ইজ ইট ফ্রম ক্যালকাটা পোর্ট অ্যান্ড আন্দামান? সেই জন্যে পশ্চিমবঙ্গের এই যে বড় পিকচার, এই যে একটা বিশাল একটা গ্র্যান্ড ন্যারেটিভ, এই গ্র্যান্ড ন্যারেটিভটা গত 50 বছরে হারিয়ে গেছে।
সংকীর্ণ রাজনীতি, সংঘাতের রাজনীতি। তুমি বলছো যে এরকম সম্ভাবনা রয়েছে যে হলদিয়া থেকে বা কলকাতা থেকে একটা সময় যেরকম জাহাজটা যেত থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া বা বালি রুট যেটা ওড়িশার, একদম সেটা পসিবল। তুমি দেখো না, এই তোমার থাইল্যান্ডের বিখ্যাত রাজা চুলালঙ্কন, তিনি যখন প্রথম আসেন কলকাতায় এসে অবতরণ করেন। এটা আমি জানতাম না। কলকাতায় এসে অবতরণ করেন সেই সময় রাজা চুলালঙ্কন, মানে যাকে এখনো তারা পুজো করে। হি ইজ কল্ড দ্য গ্রেটেস্ট বুদ্ধিস্ট মোনার্ক ইন দ্য বুদ্ধিস্ট ওয়ার্ল্ড অ্যাট ওয়ান টাইম। তারপর তুমি দেখো যে সব এই যেটা কন্টিনিউয়াস, তোমাকে আমি শুনেছি কলকাতার কাস্টমস হাউসটাও বোধহয় এশিয়ার সবচেয়ে পুরনো। তোমার যখন সাউথ ইস্ট এশিয়াতে যেতে হতো, ক্যালকাটা ওয়াজ দ্য রুট। ডক্টর রঘুবীরা বলে খুব বিখ্যাত মহাপণ্ডিত ডক্টর রঘুবীরা, উনি জনসংঘের অধ্যক্ষ ছিলেন, কিন্তু উনি সেন্ট্রাল এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার প্রকাণ্ড পণ্ডিত, মানে ওনার মতন আজ অব্দি কোনো পণ্ডিত হয়নি। তিনি এক জায়গায় ওনার পুরনো লেখাতে পড়ছি, তিনি বলছেন কলকাতা থেকে ব্যাংকক তখন তুমি জাহাজে গেলে কত, ফ্লাইট টাইম কত, আচ্ছা, মানে এতটা কাছে। তো আমরা দেখছি যে দিনের পর দিন, মানে বছরের পর বছর পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা লন্ডনে গিয়ে তোমার পার্কে, সেখানে সে তুমি ট্রাফালগার বলো বা পিকাডেলি বলো, সেখানে মর্নিং ওয়াক করছে। সোমনাথ বাবু এখানে বছরের পর বছর লন্ডন গেছেন ওয়েন্ট টু ইউরোপ টু গেট ইনভেস্টমেন্ট। সাউথ ইস্ট এশিয়া ফোকাস হয়নি পশ্চিমবঙ্গের। কেউ সিঙ্গাপুর, যেখানে নেতাজির এত রিচ লেগেসি রয়েছে, দ্যাট লেগেসি নিডস টু বি রিভাইভড ইন এ নিউ রুব্রিক। আমি শুনেছি, আমার মনে পড়ছে না, সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধান সেই সময়কার প্রাইম মিনিস্টারই বোধহয়, তিনি কলকাতাকে দেখিয়ে বলেছিলেন আমাদের দেশটাকে বা আমাদের দেশে একটা কলকাতার মতন শহর বানাতে হবে। দিস ইজ লি কুয়ান ইউ ছিলেন যখন প্রথম, মানে সিঙ্গাপুর যখন ব্যাকওয়াটার ছিল, তখন তিনি বলেছেন কলকাতার। আর আজকে আমরা কলকাতার অবস্থা থেকে মানে সেই, দ্যাট ইজ ওয়াই বেঙ্গল ম্যাটার্স। এবং মোদিজি বারবার বলছেন আমাদের সেই জন্য দ্যাট ইজ দ্য রোড ম্যাপ। যে তৃণমূল তো যে ধরনের কথাবার্তা বলছে, কিছু এলিমেন্টস, ফ্রিঞ্জ এলিমেন্টস, তারা তো উল্টে বেঙ্গল ম্যাটার্স তারাও বলছে, এবং তারা বলছে আমরা আলাদা দেশ হব, আমাদের সাগর আছে, নদী আছে, সমুদ্র আছে, সব আছে, আমরা কেন দিল্লির দিকে অপেক্ষা করে থাকবো। মানে আমি বলছি এই যে ফ্রিঞ্জ এলিমেন্টস, তাদের গ্রেপ্তারিগুলো হচ্ছে, এরাও তো বাংলাতে এখন দাপিয়ে বেড়াচ্ছে। দেখো, সেই জন্যই চিন্তাজনক পরিস্থিতি। এক হচ্ছে ফ্রিঞ্জ এলিমেন্টস আর অলওয়েজ ফ্রিঞ্জ, এবং আমাদের সংবিধানে, আমাদের লিগাল পরিকাঠামোতে এই ফ্রিঞ্জ এলিমেন্টসদেরকে হ্যান্ডেল করার রয়েছে সব। তুমি দ্রাবিডিয়ান পলিটিক্স একসময় সেপারেটিস্ট ছিল, উত্তর পূর্ব ভারতেও দেখবে অনেক সেপারেটিজম ছিল, কিন্তু ভারতের যে আইডিয়াটা, দি আইডিয়া অফ ইন্ডিয়া, ভারত বোধ, আলটিমেটলি দ্যাট ইজ হোয়াট ট্রায়াম্পস। সেটা বাংলায় কি জোরদার হচ্ছে? জোরদার করতে হবে, এবং সেই জন্য আমরা বলছি বেঙ্গল ম্যাটার্স। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ফোকাস অন বেঙ্গল। বাংলার সবসময় একটা এক্সেপশনালিজম থাকে, মানে এটা তারা পোষণ করতে ভালোবাসে। তারা কেন্দ্রের বঞ্চনা এটা বললে যতটা দুঃখ পায়, তার থেকে বেশি রাগ হয় তাদের, এবং এটা বোঝানো হয়েছে 50 বছর ধরে। মনে হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকার, আমি তো আসাম ঘুরে আসি মাঝে মধ্যেই, আমি নর্থ ইস্টে যাই, সত্যি কিন্তু সেখানে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বাংলা কোনোভাবে যেন বুঝছে না যে কেন্দ্র রাজ্যে এক সরকার থাকলে ডেভেলপমেন্ট হবে কি হবে না। এক্সেপশনালিজমের জন্য এটা আমার মনে হয় যে ইটস আ মিসপ্লেসড এক্সেপশনালিজম। ওকে, আমিও মনে করি উই আর বেঙ্গল অ্যান্ড বেঙ্গলিজ আর এক্সেপশনাল। একটা রেবেল ইনস্টিংক্ট আছে, দেয়ার ইজ অলওয়েজ দ্যাট ফিলিং। এবং ওই রেবেল যে ইনস্টিংক্টটা তুমি যদি ইতিহাসে দেখো, দ্যাট রেবেল ইনস্টিংক্ট ওয়াজ অলওয়েজ ফর দ্য গ্রেটার গুড অফ ইন্ডিয়া। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রিজিওনাল অ্যাসপিরেশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট, এর মধ্যে তার জীবনে, তার কিন্তু পাবলিক লাইফে কোনোদিন সংঘাত ছিল না। হি ওয়াজ এ কুইন্টিসেন্সিয়াল বেঙ্গলি ভদ্রলোক। মানে শ্যামাপ্রসাদ বাবু যদি বাঙালি না, তাহলে কে বাঙালি? আমি এই প্রশ্নটা হিউজ। মানে আশুতোষ মুখার্জির দ্বারা কে উপকৃত হননি, মানে আধুনিক বাংলার ইতিহাসে কারা কারা উপকৃত হয়নি? ইফ ইউ মেক আ লিস্ট, সবাই সেই লিস্টের মধ্যে। এখন ভুলে গেছে মানুষ। তাই আমি বলছি যে, কিন্তু তোমার মনে আছে যদি মানুষকে মনে করানোর জন্য? হ্যাঁ, আমি তো বলবো, একটাই উদাহরণ দিচ্ছি। আমি ওই এখন নীতিশবাবুর ওই ডক্টর বিধান রায়ের জীবনী পড়ছি। স্ট্রেঞ্জ যে ডক্টর বিসি রায়ের একটা স্ট্যান্ডার্ড বায়োগ্রাফি কোনো বাঙালি লেখেনি। হ্যাঁ, এক্সেপ্ট নীতিশবাবুর যেটা তিনি ইংরেজিতে লিখেছিলেন, তার অনুবাদ সুখরঞ্জন বাবু করেছিলেন, সুখরঞ্জন সেনগুপ্ত, দ্য লেজেন্ডারি জার্নালিস্ট। তো সেখানে তুমি দেখবে যে বিধান রায়ের জীবনের যে মেন যে প্রধান টার্নিং পয়েন্ট এসছে, সেখানে স্যার আশুতোষ মুখার্জির বিশাল অবদান ছিল।
বিধান রায়কে পরিষদীয় রাজনীতিতে উদ্বুদ্ধ করে সেখানে তাকে এগিয়ে দেওয়া, আশুতোষ মুখার্জি বিশাল ভূমিকা পালন করেছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে যে বিধান রায় হারালেন প্রথম, তারপরে বিধান রায়ের এই যে কারমাইকেল কলেজে আসা এবং সেই কারমাইকেলকে একটা প্রধান চিকিৎসা বিজ্ঞানের পীঠস্থান হিসেবে যে বিধান রায় তারপর ডেভেলপ করলেন, দ্যাট ওয়াজ বিকজ অফ আশুতোষ মুখার্জি। বেনিমাধব বড়ুয়া, দ্য ফার্স্ট বুদ্ধিস্ট, ইন্ডিয়ান বুদ্ধিস্ট টু গেট এ পিএইচডি ফ্রম লন্ডন, আশুতোষ মুখার্জি পাঠিয়েছিলেন। এবং সেই সময় কৃপাশরণ মহাস্থবির আশুতোষ মুখার্জিকে অনুরোধ করলেন। তো বেনিমাধব বড়ুয়া প্রথম বড়ুয়া সমাজের একেবারে তো ছোট মার্জিনালাইজড কমিউনিটি, তাকে পাঠানো হলো লন্ডনে। তিনি সেখান থেকে বৌদ্ধ ধর্ম চর্চার উপর পিএইচডি করে এসে হি বিকেম ওয়ান অফ দি লিডিং স্কলার অফ বুদ্ধিজম অ্যান্ড পালি ইন মডার্ন ইন্ডিয়া, আশুতোষ মুখার্জি। এরকম আমি অনেক উদাহরণ তোমায় দিতে পারি। তোমার কি মনে হয় যে মানে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুতে কোনো কনস্পিরেসি ছিল? অবশ্যই ছিল, অবশ্যই ছিল, অবশ্যই ছিল, অবশ্যই। না হলে একজন তাকে যেতে দেওয়া হলো কোথায়? এটা গল্পটা যদি একটু বলো, মানে কি করে ওনার লাস্ট এই পার্টটা এলো কোথা থেকে? দেখো, কাশ্মীরটা তখন খুব মানে শ্যামাপ্রসাদ বাবু গরমাগরম হয়ে গেছে প্রচণ্ডভাবে। শ্যামাপ্রসাদ বাবুর একটাই যেটা মূল, যদি আমরা যাই, কেন আমাদের যারা রাজনৈতিক বিরোধী তারা সব বুঝেও এর বিরোধিতা করে বা তারা একটা মানে বিকৃত ন্যারেটিভ ডিশ আউট করার চেষ্টা করে। শ্যামাপ্রসাদ বাবুর যেটা পরিষ্কার দাবি ছিল সেটা হচ্ছে যে ভারতের সংবিধান এখন গঠিত হয়েছে, এই সংবিধান উই হ্যাভ গিভেন ইট টু আওয়ারসেলভস। এই সংবিধান যে অধিকার সবাইকে দেয় সেই সমান অধিকার কেন জম্মু কাশ্মীরের মানুষ পাবে না? এবং তিনি দীর্ঘ পত্রালাপ করেছিলেন কিন্তু শেখ আবদুল্লাহ এবং নেহেরুর সাথে, এবং সেই পত্রালাপে দীর্ঘ পত্রালাপ তুমি যদি পড়ে দেখো, আমি তোমায় দেবো বইটা, আমরা সেই পত্রালাপের কম্পাইলেশনও করেছি। সেখানে তিনি বারবার বলছেন যে স্বাধীন ভারতবর্ষের তো একটা সংবিধান রয়েছে, তো সেই সংবিধান তো আমরা তৈরি করেছি, এই সংবিধান অধিকার দেয় সাধারণ মানুষকে, তো এই অধিকার থেকে আমরা কেন বঞ্চিত রাখছি জম্মু কাশ্মীরকে, মানুষকে? এবং সেখানে অনেক সাইজেবল সেকশন অফ দ্য মুসলিম কমিউনিটি অলসো ওয়ান্ট কমপ্লিট ইন্টিগ্রেশন। পত্রালাপ যখন ব্যর্থ হলো তিনি তখন বললেন যে আমি গিয়ে দেখতে চাই নিজের পরিস্থিতি সেখানে, কেন সেখানে প্রজা পরিষদের ওরাও তাকে ডাকছিল, আমি খুব সংক্ষেপেই বলছি। এবং তিনি সবাইকে জানিয়ে সেখানে যান। পারমিট তখন দরকার হতো জম্মু কাশ্মীরে যেতে, তুমি একদিন যেও, আমি সেই পাঠানকোটে আমরা এখন একটা বিশাল মেমোরিয়াল তার উদ্দেশ্যে তৈরি করার কাজে আমরা হাত লাগিয়েছি, ঠিক যেই ব্রিজে যেখান থেকে তিনি অ্যারেস্টেড হলেন সেই জায়গা এখনও সেই রকমই রয়েছে। সেখানে তার পারমিট নেই, তাকে প্রথমে বলা হলো যে আপনার পারমিট নেই, আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। তিনি বললেন ঠিক আছে, আমি তো ট্রেনে চড়ে, তারপর তিনি গেলেন, দিল্লি থেকে বেরোলেন, আম্বালা গেলেন, জলন্ধর, অমৃতসর ক্রস করে বাটালা বলে একটা জায়গা রয়েছে তোমার পাঠানকোটের কাছে। বাটালাতে ডিসি তখন ওনার কামরায় উঠলেন, এবং উমাপ্রসাদ বাবুর লেখাই কিন্তু রয়েছে। বাই দ্য ওয়ে, উমাপ্রসাদ মুখার্জি, যাকে এখন আমি জানি না লোকে কত মনে রেখেছে, মানে কিংবদন্তি ব্যক্তিত্ব, যিনি মানে ট্রাভেলগ, বাংলার ট্রাভেলগে তার মতন মনে হয় হিমালয় ভ্রমণ কাহিনী কেউ লেখেনি। এই প্রথম ট্রাভেল ব্লগার বলা যায়, ট্রাভেল ব্লগার প্রথম, আই লাইক ইট, ইয়েস, একদমই তাই। এবং মণিমহেশ, ওনার মণিমহেশ সাহিত্য একাডেমি সেই সময় পেয়েছিল। ঠিক উমাপ্রসাদ বাবুর ওই মণিমহেশে লিখছেন উনি যে ওই ডিসি উঠে শ্যামাপ্রসাদ বাবু তাকিয়ে বললেন যে আচ্ছা আপনি মুঝে অ্যারেস্ট করনে কে লিয়ে আপ আয়ে? তো উনি বললেন যে না, আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে আপনাকে যেতে দেওয়া। আচ্ছা, তো শ্যামাপ্রসাদ বাবু খুব খুশি, ঠিক আছে ভালো। ওনাকে যেতে দিয়ে উনি ট্রেন থেকে নেবে, তারপরে পাঠানকোট স্টেশন থেকে মানে প্রসেশনে গেলেন, গিয়ে যখন ব্রিজের মাঝখানে এলেন, ও পারটা জেএনকে, এ পারটা হচ্ছে পাঞ্জাব, উনি যেই ব্রিজ পেরোলেন, দি জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ অ্যারেস্টেড হিম, সেইং দ্যাট আপনার কাছে পারমিট নেই বলে আমরা আপনাকে অ্যারেস্ট করছি। তার মানে এটা কনস্পিরেসি, তুমি বলবে না কনস্পিরেসি? এবং ওই যে ডিসি, আমি কেন এই কথাটা বলছি আমি জানি না, মেবি ইয়োর ভিউয়ার্স উড বি ইন্টারেস্টেড, ওরা মণিমহেশে আশা করি পড়বে কোনোদিন। ওই ডিসির সাথে উমাপ্রসাদ বাবুর বহু বছর পর এই হিমালয় ভ্রমণে একদিন দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন একদিন ওনাকে দেখে, যখন দেখা হলো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? তো উমাপ্রসাদ বাবু বললেন হ্যাঁ বলুন। আপনি ডক্টর মুখার্জির কে হন? উনি একটু অপ্রস্তুতে পড়ে গেলেন, সাধারণত এইসব উনি ডিসকাস করতেন না। বললেন আমি ওনার ছোট ভাই।
বলে তখন তিনি তার এই মনের যে দুঃখ ক্ষোভ প্রায় 15 বছর ধরে তিনি বয়ে উনি admit করেছিলেন ওটা conspiracy অ্যাডমিট ছিল। করেছিলেন, বলছেন যে আমাদের ইনস্ট্রাকশন ছিল টু লেট হিম গো অ্যান্ড ইয়েট উই নিউ যে তিনি যেই ওপারে যাবেন ওনাকে অ্যারেস্ট করা হবেন। এই পাথর আমি 15 বছর ধরে আমার হৃদয়ে আমি বয়ে বেরিয়েছি, আজকে আপনার সামনে আমি এই কথাটা বললাম। আমার গায়ে কাঁটা দিচ্ছে, উমাপ্রসাদ বাবু এই কথা লিখেছে, আমার সত্যি পড়ে তখন চোখে জল এসে গেছিল। তো শ্যামাপ্রসাদ ডেফিনেটলি ইট ওয়াজ এ কনস্পিরেসি। তুমি ভেবে দেখো 40 দিন নেহেরু সরকার, শেখ আবদুল্লাহ সরকার আটক রাখলো একজন অঘোষিত লিডার অফ অপোজিশন, ফর্মার ইউনিয়ন মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, মেম্বার অফ দ্য VIP লোকসভা, নো ভিআইপি ট্রিটমেন্ট। তুমি যদি তার ডিসক্রিপশন দেখো, শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য ডায়েরি, যে উমাপ্রসাদ বাবুর যে বই, যেটা খুব বিখ্যাত, মিত্র ঘোষ থেকে অনেক বছর রিপ্রিন্ট হচ্ছে, এখনও হচ্ছে, ওই বইটা পড়লেই তুমি বুঝবে যে কী ধরনের কনস্পিরেসি। অনির্বাণদা, শ্যামাপ্রসাদ মুখার্জি মানে তাকে নিয়ে গল্প এটা চলতেই থাকবে, কিন্তু তার পাশাপাশি আরেকজনকে নিয়ে কথা বলতেই হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাঙালি নন, কিন্তু বাংলায় তার প্রভাব, বাংলায় তার জনপ্রিয়তা আনইম্যাজিনেবল। মানে সোশ্যাল মিডিয়াতে ওনাকে নিয়ে একটা পোস্ট দেওয়া হলে বা কন্টেন্ট ক্রিয়েট হলে মিলিয়ন্সে ভিউজ হয়। বাচ্চারা এখনও, একটা 75 বছর বয়সী একজন ভদ্রলোক, এখনও বাচ্চারা যেভাবে মোদি 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 জ্যাকেট পরে করে, মানে এটা কিন্তু ফ্যাক্ট। এবং এটা কোনো মানে এটা সোশ্যাল মিডিয়ায় বহু কন্টেন্ট ক্রিয়েটার বলেছেন যে এই নরেন্দ্র মোদী ভদ্রলোক যদি সত্যি কন্টেন্ট ক্রিয়েশনে আসতেন তাহলে হি নোজ হাউ টু মেক আ ন্যারেটিভ। তুমি বহুবার কাজ করেছো, তুমি নিজে ওনাকে নিয়ে লিখেছো, কিরকম ভদ্রলোক? উনি কানেক্ট করেন এবং জেনুইনলি কানেক্ট করেন। এবং আমি যখন সাক্ষাৎকারও নিয়েছি, আমি দেখেছি উনি, হ্যাঁ তুমি নিয়েছি একদম রোড শোর সময়, হ্যাঁ ডিরেক্টলি চোখের দিকে তাকিয়ে উনি টানা বলে যান আর এবং শোনেন খুব ভালো শোনেন। অ্যাবসলিউটলি, মানে তুমি যখন ওনার সাথে কথা বলছো, দেন অনলি ইউ এক্সিস্ট ফর হিম। ওনার কিন্তু তখন অন্য কোনো ডাইভার্শন নেই। আমি নিজে এটা অনেকবার দেখেছি। তখন বেরিয়ে এসে মনে হয় আচ্ছা উনি সম্পূর্ণ সময় আমার জন্যে ছিলেন। এবং হি ইজ অ্যান এক্সেপশনালি গুড লিসনার, যেটা সাধারণত নেতাদের হয় না খুব একটা। হয় না। তুমি তো জানোই কংগ্রেসের কিছু যুব নেতা কথা বলতে বলতে মোবাইল স্ক্রোল করে, কথা বলে, অন্য মনস্ক থাকে, অনেকে এরকম হয়। এক, দুই হলো তুমি দেখবে যে উনি বাংলা সংস্কৃতি চর্চা, বাংলার ইতিহাস নিয়ে এতটাই সবসময় ইনভলভ থাকেন। সেটা কি জেনুইনলি থাকে? জেনুইনলি। কেন তুমি দেখো যে এই যে নেতাজির প্রতি ওনার যে একটা আবেগ, উনি প্রথম মানে প্রধানমন্ত্রী হওয়ার বছর 2 মধ্যেই তিনি নেতাজির এই যে লেগেসি, নেতাজিকে যে রিইনস্টেট করা, তার লেগেসি, তার মূর্তি, সেই তোমার মনে আছে আন্দামানে নেতাজি যে ধরনের প্রোগ্রাম উনি করলেন, নেতাজির সেই 75th অ্যানিভার্সারি অফ আজাদ হিন্দ সরকার, তিনি নেতাজিকে যেভাবে সম্বোধন করেছিলেন, বারে বারে এই যে আবেগ নেতাজিকে নিয়ে। প্রথমবার নেতাজির নামে একটি জাতীয় পুরস্কার অনুষ্ঠিত হলো, নরেন্দ্র মোদী করলেন যখন, ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে পুরস্কার, যারা ওই ধরনের রেজিলিয়েন্স দেখিয়েছে তাদেরকে আমরা নেতাজি পুরস্কারে সম্মানিত করব। তুমি দেখো শান্তিনিকেতন নিয়ে তার যে আবেগ, এই যে হেরিটেজ, ইনট্যাঞ্জিবল হেরিটেজ, শান্তিনিকেতন সারা বিশ্বের, সারা পৃথিবীর যে একটি ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, দিস ইজ এ ট্রু ট্রিবিউট টু গুরুদেব। তারপর অন্যদিকে তুমি দুর্গাপুজোর এই যে হেরিটেজ, তুমি দেখো এই যে ইনট্যাঞ্জিবল হেরিটেজ ঘোষণা করা, কিন্তু এটা তো প্রধানমন্ত্রী করেছেন। তুমি বলছো মমতা ব্যানার্জি তো বলে আমি কার্নিভালটাকে এত বড় করেছি। না মানে উনি তো কার্নিভাল করেছেন এবং দুর্গাপুজোকে সবটাই উনি কমোডিফাই করে সবটাকে যেমন ওই কার্নিভালাইজড করেছেন, এবং সেই কার্নিভালের কোনো চেহারা চরিত্র নেই, পার্ডন নেই, এবং সেই কার্নিভালের কোনো চেহারা চরিত্র নেই। সেখানে বাঙালিয়ানা বা বাঙালিয়ত্ব কী যে ফুটে ওঠে, অন্তত আমি বুঝি না, আমি হয়তো আমার বোধ শক্তি হয়তো খুব কম। তো এই যে ওনার একটা, এবং তুমি দেখো সেই মনে আছে তিনি গুরুদেবের কথা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে বলছেন, অ্যাড্রেসে বলছেন, এবং তিনি লাগাতার এই জিনিস করে গেছেন। হি ইজ কানেক্টেড টু দ্য সাইকি অফ বেঙ্গল। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, 2024-এ আমার যখন প্রচার চলছে, লোকসভার প্রচার করছি, নাকতলাতে প্রচার চলছে, একটি পথসভা হচ্ছে, ওই পথসভা আমি সম্বোধন করছি, একজন খুব বয়স্ক আমাদের একজন পার্টির একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমার কাছে এসে কাঁধে পিঠে হাত দিয়ে বলল, অনির্বাণ জানো তুমি এইখানে যে পথসভা হচ্ছে, এখানে মোদিজি পথসভা করে গেছিলেন এত বছর আগে, ওই কাঁধে ব্যাগ নিয়ে, আমরা তখন ওই প্লাস্টিকের চেয়ার, এসে মুষ্টিমেয় লোক, উনি তখন দাঁড়িয়ে ব্যাগ, নাকতলাতে নরেন্দ্র মোদী এসেছিলেন, এটাই তো ইটসেলফ আ হেডলাইন। ইয়েস। সো ইউ সি
লোকে বলতে তার যারা রাজনৈতিক বিরোধী তারা ইচ্ছাকৃতভাবে তাকে ওইভাবে তার সম্বন্ধে যেভাবে কথাবার্তা বলে। হ্যাঁ, নরেন্দ্র মোদী সোনার বাংলা বলতে পারবে না, তিনি হয়তো সোনার বাংলা বলবেন, তা বলে তাকে আমরা কটাক্ষ করব? সে তো পুরুলিয়ার বাংলা আর কলকাতার বাংলা, হ্যাঁ, বাঁকুড়ার বাংলা, কৃষ্ণনগরের বাংলা এক নয়। হ্যাঁ, এবং একজন যিনি মাঝে মাঝে কি সরফরাজি কি তামান্না বলে বলে হঠাৎ নেচে ওঠে, তার হিন্দি কি আমরা তো জানি, অ্যাট্রশাস হিন্দি, কিন্তু সেই নিয়ে তো আমরা আর করছি না, কেন হিন্দি তার ন্যাচারাল ভাষা না। কিন্তু উনি কন্টিনিউয়াসলি একটা চেষ্টা, হি ইজ কানেক্টিং উইথ দ্য পিপল, উইথ দ্য সাইকি। তোমার মনে আছে যে যখন প্রথম তিনি দুর্গাপুজো উদ্বোধন করেন, তিনি বলেছিলেন বাঙালি যেন দুধে ভাতে ফলে, আমি এই কামনা করি। বাংলায় বলেছিলেন, চেষ্টা করেছিলেন। আমার মনে হয় সেই জন্য দের ইজ এ কানেক্ট। তিনি যেখানেই যান পশ্চিমবঙ্গে একটা কানেক্ট, একটা বাঙালি অনুভব করতে পারে যে একজন মানুষ আমাদের জেনুইনলি, তিনি কিন্তু আমাদের উন্নতি, আমাদের ভালো তিনি চান। আমার মনে হয় যে দ্যাট মেক্স হিম স্ট্যান্ড অ্যাপার্ট। আরেকটাও জিনিস আমি শুনেছি, উনি প্রচণ্ড টেক সেভি এবং সত্যি নিজে মানে বিজনেস এবং ইন্ডাস্ট্রিটা বোঝেন, এবং সেটা গুজরাটে করেছেন, বাংলাতেও যদি অপরচুনিটি দেওয়া হয় সেটা হয়তো করবেন। মানে ওনার ডকুমেন্টেড আছে, উনি আমাকেও বলেছেন, বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন। তুমি যদি ওনার গুজরাট, উনি আমাকে বলছিলেন যে গুজরাটে নাকি একটা সময় নুন ছাড়া সব আমাদের নিয়ে আসতে হতো, আর এখন মানে নুনটাও আনতে হয় না। সেই জন্য তুমি যদি ওনার গুজরাট ভাইব্রেন্ট সামিটের রেকর্ড দেখো, সে রেকর্ডে তুমি দেখবে উনি শুরু করে গেছিলেন, আজ অবধি সেই গুজরাট ভাইব্রেন্ট গুজরাট সামিট চলছে। প্রত্যেকটা সামিটে ইনভেস্টমেন্ট আসছে, প্রত্যেকটা সামিটে নতুন নতুন প্রজেক্টস, নতুন নতুন প্রকল্প শুরু হচ্ছে, থামেনি। তিনি যে মেকানিজম তৈরি করে গেছিলেন, আজকে প্রধানমন্ত্রী হয়ে তিনি 12 বছর হয়ে গেল, গুজরাট থেকে বেরিয়ে এসছেন 12 বছর, তার আগে 12 বছর ধরে চলছে, অর্থাৎ 20 বছর ধরে ভাইব্রেন্ট গুজরাট সামিট চলছে। এখানে তুমি বেঙ্গল মিনস বিজনেস বলছো, কিন্তু হোয়াট ইজ দ্যাট বিজনেস অল অ্যাবাউট? সেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তুমি অ্যাকাউন্টেবিলিটি চাইলেই বলবে যে তুমি বাংলা বিরোধী। এবং তোমার মনে আছে যে 2020 জানুয়ারি প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশন বেলুর মঠে গিয়ে এক রাত্রি থেকেছিলেন, এবং সেই সময় আমি জানি যে সেই সময় খুব বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল যাতে তিনি বেলুর মঠে না যান, এবং বলা হয়েছিল যে মানে ইনডাইরেক্টলি বলা হয়েছিল রাজনৈতিক চাপ, এবং বলা হয়েছিল যে রাস্তা তো খুব সরু বেলুর মঠের, যাবেন কি করে, কিছু যদি কোনো একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়। অর্থাৎ রাজ্য সরকারের কাজ হচ্ছে সেটাকে মসৃণ করা, কিন্তু সেখান থেকে এলো যে না খুব কঠিন জায়গা, যাওয়া সম্ভব, আমরা কিন্তু কিছু গ্যারেন্টি করতে পারবো না। উনি নদীপথে চলে গেলেন, নদীপথে গিয়ে এক রাত্রির কাটালেন। এবং আমি বলছি তোমাকে অন রেকর্ড, আমি নাম না নিয়ে বলছি, কিন্তু যার থেকে আমি শুনেছি, এবং তিনি তার আশীর্বাদও আমার অনেক আমি পেয়েছি, তিনি বলেছিলেন যে বললেন যে আমরা গেস্ট রুমে খুব ওনার যেমন সব নতুন খাট টাট সেই সব রেডি করে রাখলাম, উনি আসবেন, প্রধানমন্ত্রী আসছেন, আফটারঅল উনি তো এক অর্থে ঘরের ছেলে। উনি বললেন যে না, আমার কোনো সন্ন্যাসীর ব্যবহার করা একটা চাদর আর একটা বালিশ, এবং উনি মেঝেতে শুলেন। এটা সিরিয়াস। এবং সেদিন রাত 2:30 পৌনে 3টে অবধি তিনি কাজ করেছিলেন, ফাইল দেখেছিলেন। ফাইল দেখে পরের দিন সকাল 5:30টায় তিনি স্বামীজির কক্ষে উপস্থিত, সকালের পুজো অর্চনা এবং ধ্যানের জন্য। তো এই হলো নরেন্দ্র মোদী, এই হলো তার বাংলার মানে যে একটা পয়েন্টে যেতে গেলে বোধহয় বেসিক ডিসিপ্লিন এবং অনেস্টিটা প্রয়োজন লাগে, এবং কোনো স্বজন পোষণের কোনো ব্যাপার নেই না, স্বজন পোষণের কোনো ব্যাপার নেই। তার ত্রিসীমানায় তার কোনো ভাইপো নেই, তার কোনো বন্ধুবান্ধব মানে সেই অর্থে কোনো বন্ধুবান্ধব নেই। এবং 24 ঘন্টা উনি নিজেই একটা পডকাস্টে বলেছিলেন যে ওপরের ওই শিখরের ওইটা বড্ড একা, মানে ওখানে হয়তো পৌঁছানোর পর মনে হয় যে কোথাও গিয়ে একা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার মানে উনি তোমায় বলেছেন না, এটা কোনো একটা আমি পডকাস্টে দেখেছিলাম, কিন্তু ইংরেজি পডকাস্টে। কিন্তু আমার মনে হয় যে উনি এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছেন দ্যাট ইজ নট অ্যালোন। এই যে 140 কোটি, এই যে 140 কোটির চিন্তা, যে সারাক্ষণ উনি ওই চিন্তার দ্বারা যে চালিত, ঋষি বঙ্কিম বলতেন না যে স্বজন রক্ষা স্বদেশ রক্ষা, স্বজন রক্ষা স্বদেশ রক্ষা। এবং ভগিনী নিবেদিতা বলতেন জন দেশ ধর্ম,
ভগিনী নিবেদিতার লেখায় রয়েছে। আমার মনে হয় যে উনি ওই জন, দেশ এবং ধর্ম এই দ্বারাই কিন্তু উনি পরিবেষ্টিত, চালিত। অনেক অনেক ধন্যবাদ। মানে এই ধরনের কথোপকথন আমরা ইউজুয়ালি মানে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়ে যাওয়া হয়েছে না, যেখানে বলা হয় এপাং উপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এটা নিয়েই দীর্ঘক্ষণ কথা বলতে হবে। কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে, মানে এটারও ডিটক্সিফিকেশন প্রয়োজন বোধ হয়। এই ন্যারেটিভেও যেভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পাগলু ডান্সটাই আমাদের সবচেয়ে বড় কন্টেন্ট, এপাং ওপাং ঝপাং আর হাম্বা হাম্বা রম্বা রম্বা টাম্বা টাম্বা চেঞ্জ করতে হবে দাদা। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। বাংলার প্রাইম টাইম আপাতত এই পর্যন্তই। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। ধন্যবাদ।